আজ এই গল্পে আপনাদের বলবো রামেশ্বরম মন্দিরের কোন গেট দিয়ে ঢুকে আপনারা কি কি করতে পারবেন, সঙ্গে মন্দির চত্বরে সস্তায় কোথায় খাবেন এবং সেই সঙ্গে ছোট্ট একটু নৌকা বিহারের অভিজ্ঞতা। এই দিন ভোর 4টে আমরা পৌঁছে গিয়েছিলাম রামেশ্বরম মন্দিরে। যেহেতু আমরা ছিলাম মন্দির থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে এবং তখনও সূর্যের আলো ফোটেনি, তাই অটো ড্রাইভার আমাদের কাছ থেকে যা ভাড়া তার প্রায় দ্বিগুণ ভাড়া চেয়ে বসলো। অগত্যা আমরাও সেই ভাড়া দিতে বাধ্য হলাম। মণিদর্শনম বা জ্যোতির্লিঙ্গম হলো মূলত একটি স্ফটিক শিবলিঙ্গ, যা ভোররাত্রে বা সূর্য ওঠার আগে প্রদীপের আলোতে দর্শন করতে হয়। প্রদীপের আলোতে স্ফটিক শিবলিঙ্গের যে ছটা চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই দৃশ্য এক কথায় অপূর্ব। কিন্তু বর্তমানে বৈদ্যুতিক আলোর উপস্থিতিতে এই দৃশ্য কিছুটা হলেও ফিকে হয়ে পড়েছে। তবে মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় এই দৃশ্য আপনি আপনার 6 ইঞ্চি স্ক্রিনে দেখতে পাবেন না। 21শে পৌষ 1430, ইংরাজি 7ই জানুয়ারি 2024। আজ রামেশ্বরমে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা সকালে এখানে এসেছি হচ্ছে ভোর 4টের সময়। অ্যাকচুয়ালি মণিদর্শনমের জন্য যেটা হয় যে স্ফটিকলিঙ্গ দর্শন করা হয় প্রদীপের আলোতে, সেইটা দর্শন করার জন্যই এসেছিলাম ভোর 4টের সময়। তো এইখানে কিন্তু ভিতরে যেহেতু কোনো রকম কোনো মোবাইল অ্যালাউ নেই, সেই কারণে কোনো ভিডিও করিনি। আর মণিদর্শন নামে কিন্তু একটা ফ্রি লাইন আছে, একটা 50 টাকার লাইন আছে, আর একটা 200 টাকার লাইন আছে। এবারে শুধুমাত্র পূর্ব গেট দিয়েই কিন্তু মণিদর্শনের যে ফ্রি লাইন, সেটা শুধুমাত্র পূর্ব গেট দিয়েই ঢোকা যায়। বাকি আপনারা যদি অন্য কোনো গেটে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে 200 টাকা দিতে হবে। আমরা যখন প্রথম এসেছিলাম, আসার পরে এখানে একজনের সঙ্গে কথা হয়েছে, সে বলছে যে 200 টাকা করে লাগবে। তো আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে পূর্ব গেটে আসলাম। পূর্ব গেটে এসে এখানে দেখলাম যে বলছে যে না, 200 টাকা না, এখানে প্রথমে আমরা ভেবেছিলাম 50 টাকায় লাগবে, কিন্তু আমরা ভুলবশত ফ্রি লাইনে ঢুকে গেছিলাম। তো যাই হোক, আপনি 50 টাকা দিয়েও কাটতে পারেন, আবার ফ্রি লাইনেও ঢুকতে পারেন, কোনো অসুবিধা নাই। মোটামুটি 4টের সময় চলে আসলেই ভালো, কেননা তারপরে যত সময় যায় ফ্রি লাইনে প্রচণ্ড ভিড় হয়। আর এখানে কিছু লোকাল মানে বৃহন্নলা রয়েছে যারা প্রচণ্ড উৎপাত করে বলতে আপনাকে পিছনে ঠেলে দিয়ে নিজেরা আগে চলে যাবে, আর আপনারা কিছু বলতেও পারবেন না, কেননা এখানে যারা সাধারণ পাবলিক তারাই কিছু বলছে না। তো আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা কী করে কিছু বলবেন। ভিতরে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য, যে একটা অন্ধকার ঘর রয়েছে, ঘরের মধ্যে একটা শিবলিঙ্গ রয়েছে, আর চারিদিকে প্রদীপ দিয়ে সাজানো রয়েছে, যার জন্য প্রদীপের আলোতে শিবলিঙ্গটা খুব চকচক করছে। তবে যেটা আমি শুনেছিলাম যে রাত্রের অন্ধকারে এটা আরও ভালো সুন্দর বোঝা যায়, কিন্তু এখন যেহেতু মন্দিরে পুরো ইলেকট্রিসিটি দিয়ে পুরো লাইট জ্বালানো রয়েছে, সেই কারণে দৃশ্যটা হয়তো অতটাও সুন্দর হচ্ছে না, কিন্তু তাছাড়াও ভালো লাগছে। এছাড়াও এখানে দেবী পার্বতীর মন্দির রয়েছে, লক্ষ্মীর মন্দির রয়েছে, গণেশের মন্দির রয়েছে, এরকম বিভিন্ন দেবদেবীর কিন্তু মন্দির এখানে রয়েছে। এবারে আজকে আমাদের সারা দিনের প্ল্যানিং হচ্ছে, আজকে আমরা শুধুমাত্র মন্দির চত্বরেই থাকবো, আর মন্দির চত্বরেই পুজো দেওয়া, এইগুলোই আমরা করবো। এবারে আমি পুজো দেবো না, পুজো দেবো হচ্ছে সুমিত। তো আর পুজোর জন্য কিন্তু বিশাল লাইন রয়েছে। তো যাই হোক, পুজো দেওয়াটা হোক, ওর আস্তে আস্তে পুজো দেওয়ার পরে তারপরে আপনাদের পুরো ইনফরমেশন দিচ্ছি যে পুজো দেওয়াতে কত কী খরচা হচ্ছে। দেখুন, এখানে না পুরীর মতো নয় যে সব জায়গাতে আপনাকে পান্ডাতে মিলে ধরবে, এটা ঠিক, কিন্তু তারপরেও এখানে এসে দেখলাম যে এই পুজো দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু হলেও একটা পান্ডা ধরার একটা ব্যাপার কিন্তু রয়েছে। যে যেরকমভাবে পাচ্ছে সে সেরকমভাবে কিন্তু টাকা নিচ্ছে, কিন্তু এখানে অ্যাকচুয়াল মন্দিরের যে টাকাটা সেটা কিন্তু খুবই সামান্য। জ্যোতির্লিঙ্গম দর্শন করে আমার বন্ধু গেল ভগবানের পুজোর দেওয়ার জায়গা খুঁজতে, আর আমরা খুঁজলাম পেট পুজো করার জায়গা। সকালের ব্রেকফাস্টের জন্য আমরা একটা মানে রাস্তার পাশে একটা দোকান, সেই দোকানে আসলাম। এখানে এরকম 4টে ইডলি আর একটা বড়া, আর তার সঙ্গে 2টো তরকারি দিয়েছে, মানে সাম্বার আর চাটনি ফাটনি টাইপের। এর দাম নিয়েছে হচ্ছে মাত্র 40 টাকা, ঠিক আছে। আর মন্দিরের সামনে আমরা খেতে গেছিলাম দোকানে, তো সেখানে এরকমই দোকান, খুব হাইফাই সেরকম কিছু নয়, এরকমই মানে রাস্তার পাশে এরকমই স্ট্রিট ফুড টাইপের দোকান। তা সেখানে বলছে 2খানা ইডলি আর একটা মাত্র বড়া, তার দাম হচ্ছে 50 টাকা। মানে মন্দিরে যত কাজে থাকবে না, তত আপনার খাবারের দাম কিন্তু প্রচুর বেশি চাইছে। যত আপনি মন্দির থেকে একটু দূরে আসবেন তত কিন্তু খাবারের দাম কম। তাই আপনি যদি খেতে হয় তাহলে কিন্তু মন্দির থেকে একটু দূরে এসেই খাবেন। আর এখানে তো সাধারণত ইডলি আর বড়াই পাওয়া যাবে, আর ধোসা ফোসা পাওয়া যাবে, তো এইগুলোই খেতে হবে। এবারে লুচি পুরি কোনো জায়গায় বিক্রি হচ্ছে, কিন্তু সেই পুরীর সাইজ না খুব ছোটো ছোটো, তো তার থেকে আমার মনে হয় ইডলি বড়া এগুলো খেয়ে নেওয়াটাই ভালো। আর এখানে 40 টাকায় যে পরিমাণে খাবার দিয়েছে তাতে কিন্তু দুজনের
মানে সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে যায়, দুপুরেরটা না, কিন্তু সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে যায়। কিন্তু ওইখানে মাত্র 2টো ইডলি আর একটা বড়া দিয়ে 50 টাকা। তো ওই এক প্লেটে কিন্তু দুজনের কোনোদিনই সম্ভব না। তো খাবেন যখন, তখন কিন্তু মন্দির থেকে যতটা বাইরে পারবেন বা মন্দির থেকে যতটা দূরে পারবেন ততটা দূরে এসেই কিন্তু খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া সেরে এসে দেখলাম পুজোর জন্য পড়েছে লম্বা লাইন। পাশেই আছে আপনার জামা কাপড়, ঘড়ি, মোবাইল, চটি সহ বিভিন্ন অতি প্রয়োজনীয় সামগ্রী রাখার লকার। মন্দিরের সামনে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা চলে আসলাম সমুদ্রের তীরে, যা অগ্নিতীর্থম নামেও পরিচিত। এই জায়গাতেই আপনাকে পুজো দেওয়ার প্রথম স্নান করতে হবে। এইটা হচ্ছে সেই অগ্নিতীর্থম। এইখান থেকেই স্নান করে, মানে প্রথম স্নানটা এখানে করে, তারপরে সেই যে 22 কুণ্ড রয়েছে সেই 22 কুণ্ডতে স্নান করে তারপরেই রামেশ্বরম মন্দিরে পুজো দেওয়া হয়। এইখানে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই সকাল থেকে স্নান করছে। মানে আমরা এসছি যখন থেকে প্রায় সকাল 5:30 6টা থেকে, তখন থেকে দেখছি এখানে কিন্তু মানুষের ঢল লেগেই রয়েছে। মানে পুজো কিন্তু একদম ভোরবেলা থেকে শুরু হয়ে যায়। আপনারা যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কিন্তু পুজোটা সেরে নেবেন, কেননা যত সকাল সকাল তত সকালে কিন্তু পুজোর লাইন কম থাকে। যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে পুজোর লাইনও বেড়ে যায়। আর এইখানে প্রথমে স্নান করে দেখছি প্রত্যেককেই এখানে স্নান করে, এখানে একটা শিবলিঙ্গ রয়েছে সেখানে জল ঢালছে। জল ঢেলে তারপরে তারা চলে যাচ্ছে রামেশ্বরম মন্দিরে। আর লকার রুম কিন্তু মন্দিরের যে লাইন রয়েছে সেই লাইনের সামনেই রয়েছে লকার রুম। আর এই প্রসঙ্গে বলে দিই, পুজো দেওয়ার জন্য কিন্তু নর্থ গেট দিয়ে ঢুকবেন। নর্থ গেটেই কিন্তু পুজোটা, মানে পুজো দেওয়াটা মেন হয়। এই সমুদ্রের কাছে যে সমস্ত লকার রুমগুলো রয়েছে সেই লকার রুমগুলোর কিন্তু ভাড়া অনেক বেশি। আমি দেখছিলাম লকার রুম হচ্ছে 300 টাকা এইখানে আশেপাশে, অথচ যেখানে লাইন রয়েছে মানে একদম মন্দিরের সামনে দিকটা, সেখানে কিন্তু লকার রুম 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম করে কিন্তু আছে। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্র সমুদ্রের এই স্থানে আসেন স্নান করার উদ্দেশ্যে, এবং সেই কথা জানতে পেরে সমুদ্র তার এই উত্তাল রূপ এই স্থানে শান্ত করে দেন, এবং তারপর থেকেই এই স্থানে সমুদ্রে আর ঢেউ ওঠে না। দেখুন, সমুদ্রতে কোনো কিন্তু ঢেউ নাই। যেরকম আমাদের নদীতে ঢেউ থাকে ঠিক সেরকমই ঢেউ হচ্ছে এখানে সমুদ্রতে। অথচ পুরীর সমুদ্র বা অন্যান্য যে সমস্ত সমুদ্র রয়েছে সেখানে কিন্তু ঢেউ অনেক বেশি। অগ্নিতীর্থমের পাশেই রয়েছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদানের জায়গা। কত প্রকারে আপনি আপনার পূর্বপুরুষদের কাছে খাবার পৌঁছাবেন তার একটা লিস্টও এনারা বানিয়ে রেখেছেন। আপনি যত বেশি খরচা করবেন আপনার পূর্বপুরুষ তত বেশি ভালো খাবার আপনার কাছ থেকে পাবে। আমাদের গয়াতে যেরকম পিণ্ডদান হয় এখানেও কিন্তু সেরকম পিণ্ডদান হয়। অগ্নিতীর্থমের এই জায়গাটাতে এরকমভাবে পিণ্ডদান হয়। আর পিণ্ডদানের কত কি প্রাইস সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। চেন্নাই এক্সপ্রেসে যেটা দেখানো হয়েছিল না, যেখানে শাহরুখ খানের ঠাকুরদার যে পিণ্ডদানের কথা শাহরুখ খানের ঠাকুমা বলছে, সেই রকম সেই পিণ্ডদানটা কিন্তু এই জায়গাটাই পিণ্ডদানের কথা বলা হয়েছিল এই রামেশ্বরমে এসে। আর এইখানে পিণ্ডদানের জন্য বিভিন্ন ডালি রয়েছে। আপনি 1000 থেকে শুরু করে প্রায় 10, 15, 20 হাজার টাকা অবধি বিভিন্ন ডালি রয়েছে। সেই ডালি দিয়ে আপনি কিন্তু পিণ্ডদান করতে পারেন। আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনি এখানে এসে পিণ্ডদান করতে পারেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চোখে পড়ল দুটি নৌকা ক্রমাগত সমুদ্রে পাক খাচ্ছে। কাছে গিয়ে দেখি ওখানে একটি ফেরিঘাট রয়েছে, যে ফেরি আপনাকে 100 টাকার বিনিময়ে কিছুটা সমুদ্রে ভ্রমণ করাবে। এখানে এরকম কাউন্টার আছে, আর এইখান দিয়ে সব ফেরিঘাটটা, এই ফেরিঘাট দিয়েই নৌকাটা ছাড়বে। সময় সকাল 11:30। আর এই মাত্র আমার ওই বন্ধুটা, ওরা পুজো দিয়ে জাস্ট ফিরলো। ওরা মোটামুটি গেছিল 6:30 নাগাদ, 6:30 7টা নাগাদ গেছিলো সকালে পুজো দিতে, আর এই 11:30 নাগাদ ফিরলো। এবারে এত বড় লাইনে কিন্তু পুজো দিতে এতক্ষণ কিন্তু টাইম লেগে যায়, প্রচুর বড় লাইন পড়ে। আর পুজো দেওয়ার এখানে কতগুলো নিয়ম আছে। প্রথমে হচ্ছে ওই অগ্নিতীর্থম থেকে স্নান করতে হবে, স্নান করে মন্দিরের ভিতর যেতে হবে। ভিতরে 25 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে গিয়ে 22টা কুণ্ড রয়েছে, সেই 22টা কুণ্ডতে ওদেরই লোক রয়েছে, ওনারাই বালতি দিয়ে জল তুলে আপনাকে স্নান করিয়ে দেবে। স্নান করিয়ে দেবে বলতে আপনার মাথায় জলটা ঢেলে দেবে। এরপরে আপনি আপনার সমস্ত জিনিসপত্র, এখানে লকার রুম রয়েছে, সেই লকার রুমে রেখে তারপরে ভিতরে গিয়ে পুজো দিতে পারবেন। এবারে পুজো দেওয়ার ক্ষেত্রেও বলি, পুজো দেওয়ার ক্ষেত্রে একটা ফ্রি লাইন রয়েছে, 100 টাকার লাইন রয়েছে, আর 200 টাকার লাইন রয়েছে। ফ্রি লাইনে কিন্তু অনেকক্ষণ আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আমার বন্ধুটা 100 টাকার লাইনে ঢুকেছিল, তাতেও ওর এতক্ষণ লেগেছে। এবার তাহলে চিন্তা করে দেখুন ফ্রি লাইনে কত বেশিক্ষণ লাগতে পারে। আর 200 টাকার লাইনেও একটু তাড়াতাড়ি হবে, তবে খুব তাড়াতাড়ি হবে তা না, মোটামুটি একটু তাড়াতাড়ি হয়তো হবে। তবে একটা কথা বলে দিই, পুজো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই উত্তর দুয়ার দিয়ে বা নর্থ গেট দিয়ে ঢুকবেন। আর সকালে যে মণি দর্শনম ছিল সেখানে কিন্তু অবশ্যই পূর্ব দুয়ার দিয়ে ঢুকবেন।
সকালে মণিদর্শনের জন্য কিন্তু 50 টাকা, 100 টাকা, 200 টাকার লাইন রয়েছে। আর একইভাবে পুজো দেওয়ার জন্য কিন্তু বিনা পয়সায় 100 টাকার লাইন, 200 টাকার লাইন রয়েছে। আর আরেকটা কথা বলে দিই, স্নানের জন্যও কিন্তু লাইন রয়েছে এখানে। একটা হচ্ছে 25 টাকা দিয়ে, যেখানে আপনি লাইন দিয়ে স্নান করবেন। আর কোনো পান্ডাকে ধরে যদি আপনি স্নান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 250 টাকা লাগবে। সত্যি কথা বলতে এখানে পুরীর থেকে অনেক সস্তা এই জায়গাটা। পুরীতে যেরকম পান্ডাদের একটা দৌড়াত্ম রয়েছে সেই জিনিসটা এখানে নেই, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকে আছে যারা আপনার টাকা পয়সা একটুখানি মানে নয়ছয় করার চেষ্টা করবে। তাই নিজেদের মতো করে পুজো দিন, তাতে আপনাদের টাকাটাও কম খরচা হবে আর পুজোটাও ভালোভাবে হবে। আর এইবারে পিছনে হচ্ছে নৌকা বিহার রয়েছে এখানে 100 টাকা করে, ওইখানে যাব। ওইখানে গিয়ে একটু নৌকাতে মানে ঘোরাঘুরি করে তারপরে যাব খেতে। সুমিত্রা পুজো দিয়ে আসার পর আমরা 4 জন চড়লাম ওই 100 টাকার ফেরিতে। সঙ্গে উপরি পাওনা হিসেবে ছিল কোনো এক তামিল গান। ভাষা না বুঝলেও ওই গান কিন্তু শুনতে বেশ লাগছিল। শেষ হলো আমাদের নৌকায় ভ্রমণ। এখানে 100 টাকা নিচ্ছে। 100 টাকায় কিন্তু মোটামুটি 20 থেকে 25 মিনিট ধরে ঘোরাচ্ছে। বেশ অনেকটা সমুদ্রের ভিতরে কিন্তু এরা নিয়ে যাচ্ছে। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যাদের একটু সি সিকনেস আছে, অ্যাকচুয়ালি কেউ বুঝতে পারে না যে সি সিকনেসটা কাদের আছে বা কার নাই। বাইরের দিকে কোনো ঢেউ নাই ঠিকই, কিন্তু ভিতর দিকে মানে প্রচণ্ড জলটা উত্তাল, যার জন্য নৌকা কিন্তু প্রচণ্ড দুলছে। আর এই দোলানোর জন্যই কী হচ্ছে, নৌকাটা এত দুলছে বলে একটা বমি বমি ভাব কিন্তু অনেকের আসছে। তাই যারা মোটামুটি একটুখানি দুর্বল বা কখনো এর আগে জাহাজে চেপেছেন বা নৌকায় চেপে বমি বমি ভাব এসছে এই দোলানির জন্য, তারা কিন্তু পারলে একটা পলিথিন ইউজ করতে পারেন। আমি দেখলাম অনেক 2-3 জন কিন্তু নিজেরা পলিথিন নিয়ে আসছে, সেই পলিথিনেই বমি করলো, আমি দেখেছি। এই অবধি আজকে আমাদের মোটামুটি ঘোরা শেষ হয়ে গেল। রামেশ্বরম মোটামুটি আমাদের কমপ্লিট। এইবারে আমরা যাব এখন গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, কেননা সেই রাত 3টের সময় আজকে উঠে এসছি। এসে এবার একটু খাওয়া দাওয়া করবো, করে রুমে যাব। রুমে গিয়ে দুপুরে একটু ঘুমাতে হবে। আমরা খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম রামেশ্বরম মন্দিরে। এখানে সকাল 11:30 থেকেই বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সময় দুপুর 12:45। আমরা এসছি অন্নপ্রসাদ নিতে। এই কদিন আমরা বাইরে খেয়েছিলাম, কিন্তু আমরা কালকেই শুনলাম যে এখানে প্রতিদিন অন্নপ্রসাদ দেয়। তো অন্নপ্রসাদের জন্য আপনারা আসবেন হচ্ছে সাউথ গেটে। সাউথ গেটেই কিন্তু অন্নপ্রসাদ হয়। পূর্ব গেটে হচ্ছে সকালের মণিদর্শনম, উত্তর গেট বা নর্থ গেটে হচ্ছে পুজো দেওয়া, আর সাউথ গেটে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। তো যাই হোক, এখন আমরা এখানে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো। এখানে বিনা পয়সাতেই খাওয়া দাওয়া হয়, পুরোপুরি ফ্রিতে। আর খাবার দাবার অবশ্যই সেই সাউথ ইন্ডিয়ান খাবার দাবার। তো যাই দেখি ভিতরে খাবার দাবার কীরকম। এবার ভিতরে তো ফোন অ্যালাউ করছে না, তো ভিতরে খাবার দাবারটা কীরকম সেটা দেখি। আর ফোন অ্যালাউ না করার জন্য খাবার দাবারের কী কী দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, খেয়ে দিয়ে আসি, তারপরে এসে বলছি কীরকম খাবার দাবার আর তার প্রিপারেশনটা কীরকম। দুপুরের খাবার দাবার খেয়ে আসলাম। খাবার দাবার না, এখানে যে সমস্ত হোটেলগুলোতে আমরা খেয়েছি এই কদিন, সেই সমস্ত হোটেলগুলোতে যেরকম টেস্ট, এখানে খাবারেরও কিন্তু সেরকম টেস্ট। আদতে যেহেতু এটা ভগবানের প্রসাদ, তার টেস্ট বিচার করা উচিত না, কিন্তু যেহেতু আমাকে একটা ছোট্ট রিভিউ দেওয়ার দরকার বলে আমি মনে করছি, সেই কারণে বললাম। এবারে আমরা বাঙালিদের মতো টেস্ট কিন্তু আপনারা সাউথ ইন্ডিয়ায় কোথাও পাবেন না। প্রত্যেকটা জিনিসে কিন্তু এখানে হালকা টক, কারি পাতা, এই জিনিসগুলো থাকবেই। তো এখানেও ঠিক তাই। এখানে আমরা যেরকম গেলাম, এখানে যাওয়াতে এখানে খাবার দাবারে দিল হচ্ছে ভাত, 2টো তরকারি, একটা ডাল টাইপের, অ্যাকচুয়ালি ওটাকে সাম্বার বলছে, কিন্তু আমাদের বেঙ্গলে যেরকম সাম্বার হয় সে টাইপের কিন্তু নয়। এখানে সাম্বারটা না কিছুটা ডাল টাইপের, ডাল দিয়েও করে। ডালের মধ্যে বেশ টক দিয়ে বিভিন্ন তরকারি দিয়ে যে ডালটা করছে ওটাকে এনারা সাম্বার বলছে। তো সেই ডাল ওটা দিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন, এটা মাথায় রাখবেন। আর যে জিনিসগুলো দিচ্ছে সেটা হচ্ছে একটা একদম তেঁতুলের জল টাইপের বা তেঁতুলের চাটনি, একদম পুরো তরল।
আর ঘোল। এবারে ব্যাপার হচ্ছে এই তেঁতুলের যেটা চাটনি ওটাকে রসম বলছে, আর ঘোলটাকে কিছু একটা বলছে, ওটা খেয়াল পড়ছে না। তো ওই ঘোলটা যখন দিয়ে দিচ্ছে না, ওইগুলোও কিন্তু ভাতের মধ্যেই দিয়ে দিচ্ছে। তো আপনারা সেটা দেখে নেবেন, একটুখানি খোলা রাখবেন, কেননা ওনারা এসে কিন্তু দিয়ে দিচ্ছে। এবারে আপনি যদি না করছেন তো ওনারা দিচ্ছে না। আর যে ডালটা দিচ্ছে, যেটা সাম্বার বলছে, সেই ডাল দিয়ে আর যে তরকারি দুটো দিচ্ছে সেই তরকারি দিয়ে কিন্তু আরামসে খাওয়া যাচ্ছে। তো আপনাদের যদি মনে হয় যে না আমরা বাইরে খাবো না, আমরা দুপুরের লাঞ্চটা আমরা এখানে করবো, তো আপনারা কিন্তু প্রতিদিন এখানে লাঞ্চটা করতে পারবেন। খাওয়া দাওয়া যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে এনারা করছে, যেরকম আমাদের মায়াপুর নবদ্বীপে রয়েছে ঠিক সেরকম কিন্তু এখানেও রয়েছে। আর বলে রাখি এখানকার মানুষজনের ব্যবহার না খুব ভালো। আমরা যেহেতু বাইরে থেকে এসেছি, আমরা জানি না এখানে কলা পাতায় খাওয়া দাওয়া হচ্ছে। তো আমরা তো জানি না যে কীভাবে কী খেতে হয় কি না খেতে হয়। তো কলা পাতাটা কীভাবে আমরা খাবো সেটা বুঝতে পারছিলাম না। তো যারা খাবার দিচ্ছে তারা কিন্তু এসে কলা পাতাটা আমাকে সে ঠিকভাবে দিয়ে দিল। এখানে সিস্টেমটা কীরকম, কলা পাতার যে শির থাকে, শিরের এক সাইডে হচ্ছে ভাত দেবে আর অন্য সাইডে তরকারি দেবে, এইভাবেই দেয়। একই জায়গায় আমরা যেরকম থালার মধ্যে এক জায়গায় ভাত তরকারি সব নিয়ে নিই, এনারা কিন্তু সেরকম নেয় না। শিরের এক সাইডে হচ্ছে ভাত আর অন্য সাইডে হচ্ছে তরকারি, এরকমভাবেই কিন্তু এনারা খাবার দাবার দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আজ আমরা রামেশ্বরম থেকে বেরিয়ে যাব কন্যাকুমারীর উদ্দেশ্যে। সময় 6:10 আর এই মুহূর্তে আমরা রামেশ্বরমের হলিডে হোম থেকে বেরিয়ে যাচ্ছি। এইবারে এইখান থেকে আমরা যাব কন্যাকুমারী। আমাদের ট্রেন আছে হচ্ছে আজকে রাত্রি 10টার সময়, মানে 9:55-তে 22621 রামেশ্বরম কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। কিন্তু যেহেতু পাম্বান ব্রিজ ভাঙা রয়েছে, মানে ট্রেন চলাচল করছে না, সেই কারণে এই ট্রেনটা ছাড়বে হচ্ছে রামনাথপুরম থেকে। তো আমাদেরকে এখান থেকে অটো ধরে যেতে হবে রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা যাব হচ্ছে রামনাথপুরম। এখান থেকে রামনাথপুরমের দূরত্ব হচ্ছে 57 কিলোমিটার। আর বাসে করে যেতে মোটামুটি টাইম লাগবে 1 ঘন্টা। আর এই হলিডে হোম থেকে বাস স্ট্যান্ড অবধি যেতে অটো ভাড়া নেবে হচ্ছে 100 টাকা। এবারে আমরা এত তাড়াতাড়ি কেন বেরিয়ে গেলাম, আমরা এত তাড়াতাড়ি বেরোনোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি বাই চান্স, যেহেতু 57 কিলোমিটার রাস্তা, যদি বাই চান্স রাস্তায় কোনো রকম কোনো প্রবলেম হয় আর আমাদের ট্রেনটা যদি মিস হয়ে যায়, তাহলে বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। এমনিতে মানে এইখানে না ল্যাঙ্গুয়েজ যে কমিউনিকেশন গ্যাপটা না, সেটা খুব বেশি। এরা হিন্দি বোঝে না, কেউ কেউ বোঝে, কেউ কেউ বোঝে না। আর ইংলিশও যারা একটু এডুকেটেড তারা বোঝে, বাকি কেউ বোঝে না। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, এরা সেই এনাদের নিজেদের ল্যাঙ্গুয়েজটাই বুঝছে, যার জন্য বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। এবারে আমরা ইংলিশে অতটা ফ্লুয়েন্ট নয়, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, হিন্দি আমরা বলছি কিন্তু হিন্দি এরা অনেকে বুঝতে পারছে না। আবার ইংলিশও যারা মোটামুটি অটো ড্রাইভার ফাইভার, এরা ইংলিশও কিন্তু বুঝতে পারছে না, যার জন্য কি হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এখানে। তো যাই হোক, এবার আমরা এখান থেকে অটো ধরবো। আমরা অটো বলেই রেখেছিলাম আগে থেকে, সে আসছে। আর সেইখান থেকে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ড। প্রসঙ্গত বলে দিই, এইখানে ওয়েদার না প্রচণ্ড, মানে কি বলবো, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এখনই রোদ উঠছে, আবার এখনই ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল। এখনও চারিদিকটা দেখতে পাচ্ছেন, আমার পিছনটা পুরোটা ভেজা রয়েছে এখনও, মানে প্রচণ্ড হারে বৃষ্টি হয়ে গেল। আবার সকালবেলা এত রোদ ছিল, রোদের মধ্যে হাঁটা যাচ্ছিল না, এরকম রোদ ছিল। আমাদের ভাদ্র মাসে যেরকম ওয়েদার থাকে না, যে হঠাৎ করে রোদ ওঠে, হঠাৎ করে বৃষ্টি হয়, ঠিক সেরকম ওয়েদার হচ্ছে এইখানে। তো যাই হোক, আমাদের অটোও চলে এসছে। আমরা এখন অটোতে করে যাব হচ্ছে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব হচ্ছে রামনাথপুরম। আমাদের যে অটো করে আমাদেরকে নিয়ে গেছিলো, মানে আমরা প্রথম দিনকে ধনুষকোটি যখন গেছিলাম, তখন একজন অন্য অটো ড্রাইভারের সঙ্গে গেছিলাম। সত্যি কথা বলতে সে আমাদেরকে খুব একটা ভালো দেখায়নি, কিন্তু পরবর্তী দিনে আমরা এই লিঙ্গম ভাইয়ার সঙ্গে গেছিলাম। তো ইনি কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিল। এনার নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করে দেবো, আর আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করে দেবো আমি নাম্বারটা। আপনারা চাইলে এখানে এসে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। পুরো টোটালটা কিন্তু ঘুরিয়ে ইনি ভালোভাবে দেখাবে, কোনো রকম কোনো তাড়াহুড়ো করবে না। তো যাই হোক, এনার অটোই আমরা আবার বুক করেছি। এনার অটোতে করেই আমরা এখন যাবো রামেশ্বরম বাস স্ট্যান্ড, সেখান থেকে আমরা বাস ধরবো। এই মুহূর্তে আছি রামেশ্বরম বাস স্ট্যান্ডে, আর এইখান থেকে আমাদের বাস ছাড়বে 7:05-এ। রামেশ্বরম বাস স্ট্যান্ডে এসে যাকে আপনি জিজ্ঞেস করবেন যে রামনাথপুরমের বাস কোথা থেকে পাওয়া যাবে, সেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে বাস। আর আশেপাশের খাবারের দোকান আছে, আপনারা হালকা যদি সন্ধ্যাবেলার টিফিন খেতে চান, এখান থেকেই কিন্তু খেয়ে নিতে পারেন। এখানে একটু আদ্র ওই লাচ্ছা পরোটা টাইপের পাওয়া যাচ্ছে, তো এখান থেকে আপনারা খেতে পারেন। বাজে হচ্ছে 7:15, আর ছেড়ে দিল আমাদের বাস রামেশ্বরম টু রামনাথপুরম। মোটামুটি 53 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, আর টাইম দেখাচ্ছে গুগল 1 ঘন্টা 5 মিনিট। দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আর বলে রাখি যে এই রামেশ্বরমটা কিন্তু একটা আলাদা দ্বীপ।
রামেশ্বরম থেকে আমরা রামনাথপুরম যখন যাব তখন কিন্তু আমাদেরকে সেই পাম্বান ব্রিজকে আবার ক্রস করতে হবে। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, পাম্বান ব্রিজের সেই ভিউটা কিন্তু আমরা পাবো না। মানে এটা আমাদের লাক খারাপ, আমরা পাম্বান ব্রিজের সেই ভিউটা পেলাম না। দেখা যায় যদি পরে ভবিষ্যতে আবার আসি এখানে কোনো দিন, তখন হয়তো সেরকম একটা কোনো ভিউ দেখাতে পারবো। পাম্বান ব্রিজের সেই ভিউ না পেলেও পাম্বান রেল ব্রিজের উপরে যে কাজ চলছে তা আমরা সচক্ষে দেখতে পেলাম। সময় 8:20, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম রামনাথপুরম বাস স্ট্যান্ডে। এবার বাস স্ট্যান্ড থেকে রেল স্টেশনটা হচ্ছে একদম দেখা যায়। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই সামনেই দেখা যাচ্ছে রামনাথপুরম রেলওয়ে স্টেশন। রামনাথপুরম থেকে আমাদের ট্রেন হচ্ছে রাত 9:55-তে। তো ট্রেনটা অ্যাকচুয়ালি মণ্ডপম থেকে ছাড়বে, কিন্তু আমরা রিস্ক নিতে পারলাম না যে মণ্ডপমে যদি ট্রেনের যে দরজাগুলো সেগুলো যদি না খোলে, অ্যাটেন্ডেন্স যদি ট্রেনের দরজাগুলোকে না খোলে, যদি ওখান থেকে বাই চান্স চাপতে না দেয়, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যেত। সেই কারণেই আমরা কিন্তু রামনাথপুরম চলে আসলাম। যতদিন না পাম্বান ব্রিজ খোলে তার মধ্যে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু আপনারা মণ্ডপমে এসে মণ্ডপমে একটু একবার এনকোয়ারি করে নেবেন যে এই ট্রেনটা মণ্ডপম থেকে ছাড়বে কিনা, তাহলে আপনাদের অনেকটা কম খরচে হয়ে যাবে। আচ্ছা, বলে রাখি, আমাদের বাসের ভাড়া নিল হচ্ছে 45 টাকা করে। তো 53 কিলোমিটার রাস্তা 45 টাকা মানে ঠিকই আছে। তো এখন যাই, স্টেশনের দিকে যাই। স্টেশনে গিয়ে দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। এখনও প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আর এইখানে খাবারের দোকান রয়েছে, আর এখানে একটু ননভেজ খাবারের দোকান রয়েছে। দেখি এখান থেকে কিছু খাবার নিতে পারি নাকি। খাবার নিয়ে যাব স্টেশনের দিকে। নিয়ে আসলাম চিকেন ফ্রাইড রাইস। এর দাম নিল হচ্ছে 90 টাকা করে। আর আজকে না এই রামনাথপুরম স্টেশনে প্রচণ্ড ভিড়, বিভৎস ভিড় হয়েছে। প্রত্যেকে দেখছি কন্যাকুমারী যাচ্ছে। আর একটা বলে দিই, বাস স্ট্যান্ডে গিয়ে বেশিক্ষণ দাঁড়াবেন না, কেননা বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করছিলাম। হট করে মানে কোথা থেকে লোকজন এসে না সেই ইয়ে করছে যে খাবার দিন এরকম একটা ব্যাপার। প্রত্যেকে কিন্তু বেশ ভালো হাট্টাঘাট্টা, এমন নয় যে তারা দুস্থ বা বৃদ্ধ কাজ করতে পারে না, এরকম নয়। কিন্তু বেশ হাট্টাঘাট্টা, কিন্তু আপনাকে তবুও ছেঁকে ধরছে। তাই জন্য বাস স্ট্যান্ডে যান, গিয়ে তাড়াতাড়ি করে খাবারটা নিন, খাবার নিয়ে চলে আসুন। এরকম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। এবার একটু খেয়ে দেখি। লাগে না, মোটামুটি আমাদের ওখানকার মতনই টেস্ট, খারাপ না। আর একদম সামনে বানিয়ে দিল তো, পুরো বাসি কিছু নাই, বোঝা গেল। টেস্ট খারাপ না। তাতে করে খেয়ে নিই, ট্রেন আসার টাইম হয়ে গেল। এরপরে ট্রেনে উঠতে হবে। ঢুকছে আমাদের ট্রেন 22621 মণ্ডপম কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। যাত্রাপথে এই ট্রেন অতিক্রম করবে 353 কিলোমিটার রাস্তা আর 8টা স্টেশন। রাত 10:15 আর ছেড়ে দিল আমাদের ট্রেন কন্যাকুমারীর উদ্দেশ্যে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। এই ভিডিওটা হয়তো একটুখানি বেশি বড় হয়ে গেল, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কতটা কি বড় হয়েছে। আর আমাদের ভাগ্যটা খুব ভালো। ভাগ্য ভালো মানে কি, আমরা হাওড়া থেকে যখন চেন্নাই আসছি তখনও আমাদের কো প্যাসেঞ্জার পড়েছিল বাঙালি, আর যখন আমরা রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাচ্ছি তখন আমাদের কো প্যাসেঞ্জার হচ্ছে বাঙালি। তো যাই হোক, আর বেশি বাড়াচ্ছি না কথা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে কন্যাকুমারীর বিভিন্ন সাইটস ইন্ডিয়ায়। টাটা, গুড নাইট।